Welcome to my second class about an autobiographical essay The Superannuated Man by romantic essayist Charles Lamb। দেখো আজকে আমরা আলোচনা করব ফেমাস ব্রিটিশ রোমান্টিক এসেইস্ট চার্লস ল্যামের লেখা তার ফেমাস অটোবায়োগ্রাফিক্যাল এসে দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান। এই চার্লস ল্যামকে আমরা আবার বলে থাকি দ্য প্রিন্স অফ দ্য এসেইস্ট। এই সুপারঅ্যানুয়েটেড ম্যানের উপরে এর আগে যথারীতি আমি একটা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার সেকেন্ড ক্লাস। আমরা যে ফার্স্ট ক্লাসটা করেছি সেখানে এই এসে থেকে আমরা তিনটে প্যারাগ্রাফ কমপ্লিট করেছি, অর্থাৎ প্যারাগ্রাফ ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। এই যে তিনটে প্যারাগ্রাফ কমপ্লিট করেছি এখান থেকে আমরা কি জানতে পেরেছি যদি সেগুলো একটু রিকল করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো পয়েন্ট নাম্বার 1 ইন দ্য ফার্স্ট প্যারা চার্লস ল্যাম ট্রাইড টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার। চার্লস ল্যাম কি করেছেন, উনি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছেন। সেটা কার কাছে? ওনার রিডারের কাছে। তার কারণ হচ্ছে একজন রিডার যাতে করে উনি কি করতে পারেন, ক্যান পেইন্ট এ পিকচার অফ হিজ সিচুয়েশন এন্ড মেন্টাল কন্ডিশন। যাতে করে একজন রিডার চার্লস ল্যামের প্রেজেন্ট যে সিচুয়েশন এবং মেন্টাল কন্ডিশন সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া করতে পারে বা বুঝতে পারে। এবং পাশাপাশি হি টেলস আস, উনি আমাদের বলেছেন হাউ হি ওয়েস্ট হিজ গোল্ডেন পিরিয়ড, কিভাবে উনি ওনার গোল্ডেন পিরিয়ড অর্থাৎ সেই শাইনিং ইয়থ তাকে উনি অতিবাহিত করেছেন বা নষ্ট করেছেন। পয়েন্ট নাম্বার 2 ইন দ্য সেকেন্ড প্যারা হি ইনফর্ম আস, উনি আমাদের ইনফর্ম করেছেন কি করেছেন, দ্যাট হাউ লং হি ওয়াজ এনগেজড ইন হিজ সার্ভিস, উনি কতদিন যাবত উনি ওনার সার্ভিসে এনগেজড ছিলেন। হোয়াট টাইপ অফ ডিউটিস হি হ্যাড টু পারফর্ম, কি ধরনের ডিউটিস উনি করতেন। এন্ড হি কম্পেয়ার্ড হিমসেলফ উইথ এ কেজড ওয়াইল্ড অ্যানিমেল, এবং উনি নিজেকে কম্পেয়ার করেছেন একটা কেজড ওয়াইল্ড অ্যানিমেলের সাথে। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে, তো যার উত্তর তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে চার্লস ল্যাম নিজেকে কেন কেজড ওয়াইল্ড অ্যানিমেলের সাথে কম্পেয়ার করেছেন। এন্ড ফাইনালি পয়েন্ট নাম্বার 3 ইন দ্য থার্ড প্যারা হাউ হি সানডেজ ওয়ার, আমরা দেখেছি যে 3 নম্বর প্যারাতে উনি আমাদের ওয়াকিবল করেছেন যে ওনার যে হলিডেজ অর্থাৎ সানডেজ গুলোকে যে উনি হলিডেজ হিসেবে পেতেন সেগুলোকে উনি কিভাবে অতিবাহিত করতেন। হাউ ডিড হি পাস হিজ সানডেজ ইন দ্য সিটি লন্ডন, অর্থাৎ এই সিটি লন্ডনে ওনার এই হলিডেজ সো কল্ড সানডেজ গুলোকে কিভাবে উনি অতিবাহিত করতেন, এরকম একটা লম্বা বর্ণনা দিয়েছেন উনি ওনার এই থার্ড প্যারাতে। তাহলে মোটামুটি আমরা লাস্ট ক্লাসের কি পয়েন্টস গুলো একটু রিকল করতে পারলাম। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। এখন ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। এখানে একটা কথা বলে রাখি, নেক্সট সেমিস্টারের জন্য কিন্তু এখন থেকে তোমাকে তোমার নাম রেজিস্টার করতে হবে যদি তুমি এখান থেকে অনলাইন গাইডেন্স নিতে চাও। পাশাপাশি আমার এখান থেকে ডাব্লিউবি এসএলএস এর ভি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার এসএলএস এর ক্ষেত্রে অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে যোগাযোগ করতে পারো। এখানে একটা কথা বলে রাখি, ফ্রি ক্লাসের জন্য কেউ যোগাযোগ না করলে সেটা সবথেকে বেটার হয়। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান প্যারা 4। আমরা লাস্ট ক্লাসে বা ফার্স্ট ক্লাসে মোটামুটি ভাবে তিনটে প্যারা কমপ্লিট করেছি এবং আজকে আমরা শুরু করছি প্যারাগ্রাফ 4 থেকে। আমরা যে থার্ড প্যারাগ্রাফটা পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে উনি সানডেজ এর কথা বলেছেন, অর্থাৎ সানডেজ গুলোকে যে উনি হলিডেজ হিসেবে পেতেন সেগুলোকে কিভাবে অতিবাহিত করতেন সেগুলোর কথা আমরা জেনেছি। 4 নম্বর প্যারাগ্রাফে উনি কি বলছেন, বাট বিসাইডস সানডেজ আই হ্যাড এ ডে অ্যাট ইস্টার, উনি এই সানডেজ এর পাশাপাশি ইস্টার ডে কে ভি হলিডে হিসেবে পেতেন। এখন এখানে ইস্টার ডে বলতে কি বোঝায় এটা অবশ্যই তুমি তোমার বই থেকে নোট করে রাখবে। দেখো যদিও আমি এখানে একটু সাদামাটা অ্যানোটেশন দিয়ে রেখেছি, ইস্টার ইজ প্রিন্সিপাল ফেস্টিভ্যাল অফ খ্রিস্টিয়ান চার্চ, অর্থাৎ খ্রিস্টিয়ানিটি থেকে বিলং করা খ্রিস্টিয়ানদের এই যে ইস্টার এটা একটা প্রিন্সিপাল ফেস্টিভ্যাল। এখন এটা কি জন্য সেলিব্রেট করা হয়, কখন সেলিব্রেট করা হয়? এটা সেলিব্রেট করা হয় দ্য রিজারেকশন অফ জিসাস ক্রাইস্ট অন দ্য থার্ড ডে আফটার হিজ ক্রুসিফিকেশন। জিসাস ক্রাইস্টকে যেদিন ক্রুসিফাই করা হয়েছিল সেই ক্রুসিফিকেশনের 3 দিন পর যে দিনটা পালন করা হয় সেই দিনটাকে বলা হচ্ছে ইস্টার ডে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ 4 এর যে উনি সানডের পাশাপাশি ইস্টার ডে কে ভি হলিডে হিসেবে পেতেন এন্ড এ ডে এট খ্রিস্টমাস, এবং উনি খ্রিস্টমাস ডে কে ভি হলিডে হিসেবে পেতেন। এখন এই যে খ্রিস্টমাস ডে দ্যাট মিন্স আমরা জানি 25th ডিসেম্বর, যেটাকে আমরা বড়দিন হিসেবে পালন করে থাকি। এর পাশাপাশি উনি কি আরো কোনো ছুটি পেতেন? ইয়েস, উনি পেতেন উইথ এ ফুল উইক ইন দ্য সামার, অর্থাৎ উনি একটা লম্বা সামার ভ্যাকেশন পেতেন যার ডিউরেশন হচ্ছে 1 সপ্তাহ। টুকু এই 1 সপ্তাহ উনি কোথাও যেতেন নিজেকে চেয়ার আপ করতে, নিজেকে রিফ্রেশ করতে, নিজেকে চার্মড করতে এন্ড এয়ার মাইসেলফ। এখানে এয়ার মাইসেলফ বলতে নিজেকে চেয়ার আপ করা বা রিফ্রেশ করা, এবং সেটা কোথায় যেতেন? ইন মাই নেটিভ ফিল্ডস অফ হার্টফোর্ডশায়ার। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এই সামার ভ্যাকেশন কাটানোর জন্য উনি কোথায় যেতেন এবং কতদিন সামার ভ্যাকেশন পেতেন? সেটা হলো এই সামার ভ্যাকেশন কাটানোর জন্য উনি হার্টফোর্ডশায়ারে যেতেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে হার্টফোর্ডশায়ার এটা আমরা আগেও পড়েছি, কোথায় পড়েছি বলো দেখি? এটা আমরা পড়েছি ড্রিম চিলড্রেন এ রিভারিতে, যেখানে আমরা দেখেছি সেই মিসেস ফিল্ড যার অ্যাকচুয়াল নাম হচ্ছে সারা ফিল্ড, উনি ওখানে হাউসকিপারের কাজ করতেন এবং মোটামুটি ভাবে 50 বছর ওখানে হাউসকিপারের কাজ করতেন। মনে করে দেখো যে ড্রিম চিলড্রেনে আমরা পড়েছি চার্লস ল্যাম উনি ওখানে যেতেন এবং উনি ঘোরাফেরা করতেন। সেই যে বিশাল বাড়ি যেখানে কিনা মিসেস ফিল্ড একাকী থাকতেন এবং এই বাড়ির মালিক উনি অন্য জায়গায় থাকতেন, ওখানে ফলের বাগান ছিল সেখানে চার্লস ল্যাম ঘোরাফেরা করতেন। সেখানে সেই যে সবুজ মাঠ ছিল, সবুজ ফিল্ড ছিল, সেখানে উনি শুয়ে পড়তেন। মাঝে মাঝে এই যে ফ্রুট ট্রিজ যেখানে অসংখ্য সুন্দর সুন্দর ফল ফলে থাকতো, যে ফলগুলো কিনা ওনাকে প্রভোগ করতো টু প্লাক দেম। কিন্তু এই যে বিউটিফুল ফ্রুটস গুলো যেগুলো কিনা চার্লস ল্যামের
কাছে মনে হতো গুড ফর নাথিং, হয়তো তুমি মনে করতে পারছো, তাহলে সেই হার্টফোর্ডশায়ারের কথা বলা হচ্ছে। তাহলে দেখো প্যারাগ্রাফ 4 এর আমরা প্রথমেই জানতে পারলাম যে 3 নম্বর প্যারাতে আমরা জানতে পেরেছিলাম যেমন ঠিক সানডেজ গুলোকে উনি হলিডেজ হিসেবে পেতেন, তাহলে এখানে উনি পাচ্ছেন ইস্টার ডে, ক্রিসমাস ডে এবং একটা লম্বা সামার ভ্যাকেশন, এবং যার লেন্থ হচ্ছে কমপ্লিটলি 1 উইক। এই যে 7 দিন, এই 7 দিন উনি ওনার ছুটি অতিবাহিত করতে যেতেন বা নিজেকে রিফ্রেশ করতে যেতেন, চেয়ার আপ করতে যেতেন। কোথায়? সেই হার্টফোর্ডশায়ারে, যেখানে কিনা মিসেস ফিল্ড সো কল্ড সারা ফিল্ড থাকতেন। বুঝতে পারলে? চলো নেক্সট। দিস লাস্ট ওয়াজ এ গ্রেট ইন্ডালজেন্স। এখানে দিস লাস্ট বলতে এই যে লম্বা একটা গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশন 1 উইক, সেই সামার ভ্যাকেশনের কথা বলা হচ্ছে, যেটা কিনা ওনার কাছে খুব এনজয়েবল ছিল। এখানে ইন্ডালজেন্স বলতে এনজয়েবল, এন্ড গ্রেট বলতে মহান। এখানে উনি গ্রেট কেন বলেছেন? তার কারণ এই যে 1 সপ্তাহের ছুটি, এই ছুটিটা ওনার কাছে একটা ঈশ্বরের আশীর্বাদের থেকে কম কিছু মনে হতো না। তার কারণ আমরা জানি যে উনি সারা দিন ওখানে কাজ করতেন, কখনো 7 ঘন্টা, কখনো 8 ঘন্টা, কখনো 9 ঘন্টা, কখনো 10 ঘন্টা, এবং সেটা ডে বাই ডে হতো। তাহলে সারা বছরের মধ্যে জাস্ট একটু লম্বা ছুটি, যেটাকে রিফ্রেশমেন্টের কাজে উনি লাগাতে চাইতেন বা লাগাতেন, এর থেকে আর গ্রেট অপরচুনিটি কি হতে পারে? সুতরাং এটা একটু মনে রাখতে হবে আমাদের, কেন কি এই সামার ভ্যাকেশনটা বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই চার্লস ল্যামের জীবনে। এন্ড দ্য প্রসপেক্ট অফ ইটস রিকারেন্স, এখানে প্রসপেক্ট বলতে পসিবিলিটি, কিসের পসিবিলিটি? অফ ইটস রিকারেন্স, এখানে ইটস বলতে এই যে সামার ভ্যাকেশন, রিকারেন্স বলতে আবার নতুন করে আসা বা পুনরায় আসা। তাহলে আবার আমি নেক্সট ইয়ার, অর্থাৎ এবছরে আমি সামার ভ্যাকেশন কাটানোর পরে পরের বছর যে আবার আমি সামার ভ্যাকেশনটা উপভোগ করতে পারবো বা সামার ভ্যাকেশন আসবে, এর যে সম্ভাবনা, আই বিলিভ, আমি বিশ্বাস করি, অ্যালন কেপ্ট মি আপ থ্রু দ্য ইয়ার, সারা বছর ধরে আমাকে কি করতো? চিয়ার আপ করে রাখতো। তার মানে দেখো যে এবছর অর্থাৎ রানিং ইয়ার 2025-এ আমি যদি একটা সামার ভ্যাকেশন কাটিয়েছি, তো আমার মধ্যে এরকম একটা আশা এখন রয়ে গেছে, বা আমি একটা আশা করছি, ঠিক আছে 25-এ সামার ভ্যাকেশন তো আমি স্পেন্ড করেই ফেললাম, তাহলে 26-এ আবার সামার ভ্যাকেশন আসবে, যেটাকে আমি হয়তো কাজে লাগাবো, কোথাও হয়তো ঘুরতে যাবো, সেটা হতে পারে দীঘা, হতে পারে দার্জিলিং, হতে পারে মানালি, হতে পারে কাশ্মীর। ক্লিয়ার? তো এইরকম একটা প্রসপেক্ট পসিবিলিটি সবসময় চার্লস ল্যামের মধ্যে থাকতো, এবং এই যে পসিবিলিটি অফ ইটস রিকারেন্স, আই মিন এই যে সামার ভ্যাকেশনের আবার যে নতুন করে আসা বা পুনরায় আসা, এটা কি করতো? এটা চার্লস ল্যামকে চেয়ার আপ করতে সাহায্য করতো। এন্ড মেড মাই ডিউরেন্স টলারেবল, এবং যে শুধু সারা বছর যাবত ওনাকে যে চেয়ার আপ রাখতো, এটা এমনটা নয়, ওনার এই যে অফিসের কঠোর পরিশ্রম, এখানে ডিউরেন্স মিন্স হার্ড ওয়ার্ক, সেটাকে কি করতো? টলারেবল করে তুলতো। কে? এখান থেকে প্রশ্ন হতে পারে যে অফিসের হার্ড ওয়ার্ক, অর্থাৎ চার্লস ল্যাম যে অফিসে হার্ড ওয়ার্ক করতেন, তো সেই হার্ড ওয়ার্ক করাটাকে কে টলারেবল করে তুলেছিল? সেটা হচ্ছে এই যে একটা লম্বা সামার ভ্যাকেশন, সেটা। বাট ওয়েন দ্য উইক কেম রাউন্ড, কিন্তু যখন সপ্তাহটা শেষ হয়ে যেত, কোন সপ্তাহটা? এই যে সামার ভ্যাকেশন, এটা শেষ হয়ে যেত, ডিড দ্য গ্লিটারিং ফ্যান্টম অফ দ্য ডিস্টেন্স কিপ টাচ উইথ মি, কিন্তু চার্লস ল্যামের মধ্যে এরকম একটা ফিলিংস থেকে যেত। এখানে গ্লিটারিং ফ্যান্টম বলতে কাকে বলা হয়েছে? এখানে গ্লিটারিং ফ্যান্টম বলতে এই যে সামার ভ্যাকেশন, তাকে বলা হয়েছে। দেখো এই ফ্যান্টম কথাটা আমরা কিন্তু ড্রিম চিলড্রেন এ রিভারিতে পড়েছি। এখন এখানে একটা কথা বলে রাখি, চার্লস ল্যামের লেখা ড্রিম চিলড্রেন এ রিভারি এন্ড দ্য সুপার এনুটেড ম্যান, এই দুটোই কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল এসে। সুতরাং এই দুটো এসে যদি আমরা নিখুঁত ভাবে পড়ি, তাহলে চার্লস ল্যামের জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে পারি, যেগুলো কিন্তু পরীক্ষাতে তোমার বেশ হেল্পফুল হবে। সুতরাং একটু ভালো করে জেনে রাখা প্রয়োজন। তাহলে দেখো এই যে গ্লিটারিং ফ্যান্টম বলতে কি বলতে চেয়েছেন উনি? ব্রাইট বিউটিফুল হলিডে ইন দ্য কান্ট্রি, অর্থাৎ সামার ভ্যাকেশন। উনি যে সেই কান্ট্রি সাইডে যেতেন, আই মিন সেই হার্টফোর্ডশায়ার, তো হার্টফোর্ডশায়ারে যাওয়া এবং কিসে কখন যাওয়া, সেটা হচ্ছে এই সামার ভ্যাকেশনে যাওয়া। তো এই সামার ভ্যাকেশনটা ওনার কাছে ছিল একটা বিউটিফুল এন্ড ব্রাইট। বুঝতে পারলে? ঠিক ফ্যান্টম কেমন হয়ে থাকে? ফ্যান্টম মিন্স আমরা জানি আত্মা। আত্মা কেমন হয়ে থাকে? বিউটিফুল হয়ে থাকে, ব্রাইট হয়ে থাকে। যদিও আত্মার সাথে আমার কখনোই কোনোদিন দেখা হয়নি, সুতরাং আমি জানিও না যে আত্মা কি ব্রাইট হতে পারে, কি বিউটিফুল হতে পারে। বাট এই লেখকদের থেকেই আমরা জানতে পেরেছি যে সবসময় আত্মা হয়ে থাকে ব্রাইট এন্ড বিউটিফুল। এবং সেটা কিরকম? দেখো এখানে উনি বলছেন যে এই যে গ্লিটারিং ফ্যান্টম, এটা যেন দূর থেকে মরিচিকার মতন কাজ করতো। যেমন ধরো আমরা যদি কখনো মরুভূমিতে গেছি, বা আমরা অবশ্যই মরিচিকা সম্পর্কে পড়েছি, তো মরিচিকাতে কি বলা হয়েছে? দূর থেকে দেখে মনে হয় যে ওই জায়গাতে জল আছে, কিন্তু যখন আমরা কাছে যাই তখন দেখা যায় সেখানে জল নেই। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখো, এই কনসেপ্টটা একটু পরেই কাজে লাগবে। এই যে গ্রীষ্মের ছুটি, যেটা কিনা কবির কাছে মরিচিকা বলে মনে হতো, কেন মরিচিকা মনে হতো? কেন কি উনি চাইতেন যে এই ছুটিটাকে উনি দারুণভাবে উপভোগ করবেন, কিন্তু আলটিমেট আমরা যেমন মরিচিকার কাছে গিয়ে জল পেতাম না, সেখানে হতাশ হয়ে ফিরে আসতাম। ইন দ্য সেম ওয়ে চার্লস ল্যাম কিন্তু এই গ্রীষ্মের ছুটিটাকে সেভাবে কাজে লাগাতে পারতেন না, আলটিমেট উনি হতাশ হয়ে পড়তেন। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? তাহলে উনি কি বলছেন? বাট ওয়েন দ্য উইক কেম রাউন্ড, যখন এই গ্রীষ্মের ছুটিটা শেষ হয়ে আসতো, ডিড দ্য গ্লিটারিং ফ্যান্টম, তো উনি বলছেন এই যে গ্লিটারিং ফ্যান্টম অর্থাৎ সামার ভ্যাকেশন অফ দ্য ডিস্টেন্স, দূর থেকে কি টাচ উইথ মি, আমাকে কিন্তু সবসময় চেয়ার আপ করতো, বা ফ্যান্টমের মতন, ভূতের মতন, ঘোস্টের মতন, আত্মার মতন, যেন সবসময় বা ছায়ার মতন দূর থেকে আমার সাথে লেগে থাকতো। অর্থাৎ সেই যে পসিবিলিটি, বুঝতে পারলে কিসের? সেই রিকারেন্সের, এটা যেন সবসময় চার্লস ল্যামের মধ্যে থাকতো। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? চলো নেক্সট। অর রাদার ওয়াজ ইট নট এ সিরিজ অফ 7 আনইজি ডেজ, তারপরে উনি বলছেন আচ্ছা আমাকে বলো তো পাঠক, এই যে একটা লম্বা গ্রীষ্মের ছুটি, এটা কি আমার কাছে একটা সিরিজ অফ আনইজি ডেজ ছিল না? কেন সিরিজ অফ আনইজি ডেজ ছিল না? উনি এরকম বলছেন তার কারণ স্পেন্ট ইন রেস্টলেস পারসিউট অফ প্লিজার। তার কারণ কি? তার কারণ হচ্ছে চার্লস ল্যাম উনি বলছেন যে এই 7টা দিন আমি কিভাবে অতিবাহিত করতাম, আমি ডেসপারেটলি, রেস্টলেস, ডেসপারেটলি, পারসুইট মিন্স হচ্ছে ফলো করা, কাকে ফলো করতে চাইতাম? অফ প্লিজার,
আনন্দকে ফলো করতে চাইতাম। আমি যে এক সপ্তাহ গ্রীষ্মের ছুটি পেতাম, আমি সবসময় কি করতাম, কিভাবে আমি আনন্দকে উপভোগ করতে পারবো, কিভাবে আমি নিজেকে আনন্দ দিতে পারবো, আমি সবসময় এই আনন্দকে পাওয়ার জন্য ডেসপারেটলি আমি কি করতাম, কিছু না কিছু করতে থাকতাম। এন্ড এ ওয়েরি সাম অ্যাংজাইটি টু ফাইন্ড আউট হাউ টু মেক দ্য মোস্ট অফ দেম। এবং আমি 24 ঘন্টায় একটা কাজে ব্যস্ত থাকতাম এই 7 দিনের। এবং সেটা কি কাজে ব্যস্ত থাকতাম, দেখো এখানে বলা হয়েছে ওয়েরি সাম, মানে আমি ক্লান্ত হয়ে পড়তাম। এখন উনি এই যে 7টা দিন পাচ্ছেন ছুটি, বা বলা যেতে পারে যে একটা লম্বা ছুটি পাচ্ছেন, সেখানে তো রেস্ট নেওয়ার কথা, সেখানে নিজেকে একটু আরাম দেওয়ার কথা, বা বলা যেতে পারে নিজেকে একটু শান্তি দেওয়ার কথা। কিন্তু এখানে উনি বলছেন যে তার পরিবর্তে আমি ক্লান্ত হয়ে পড়তাম, ওয়েরিসাম হয়ে পড়তাম। শুধু যে ওয়েরিসাম বা ক্লান্ত হয়ে পড়তাম এমনটা নয়, আমি আবার অ্যাংজাইয়াস ফিল করতাম। তার কারণ উনি বলছেন এই 7টা দিন সবসময় আমি কি করতাম, আমি প্ল্যান করতে থাকতাম টু ফাইন্ড আউট হাউ টু মেক দ্য মোস্ট অফ দেম, যে কিভাবে এই 7টা দিনকে আমি ব্যবহার করব, কিভাবে এই 7টা দিনকে উপভোগ করব। কিন্তু আলটিমেট আমি এটা কখনোই করে উঠতে পারতাম না। ডেসপারেটলি আমি সবসময় প্লিজারকে টাচ করতে চাইতাম, ডেসপারেটলি আমি সবসময় কমফোর্টেবলকে কিস করতে চাইতাম, পিসকে কিস করতে চাইতাম, বাট আমি কি করতাম, আমি আলটিমেট ফেলিওর হয়ে যেতাম। বুঝতে পারলে? তো এখানে উনি সেটাই বলতে চাইছেন যে একটু আগে তোমাকে যে কনসেপ্টটা আমি বললাম যে মরিচিকা, তো এই যে একটা লম্বা সামার ভ্যাকেশন, এটা ওনার কাছে মরিচিকাই মনে হতো। তার কারণ উনি চাইতেন যে এই সামার ভ্যাকেশনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করবেন। এখানে উনি শান্তিকে উপভোগ করবেন, শান্তি খুঁজে পাবেন, এখানে উনি আনন্দকে উপভোগ করবেন, এখানে উনি নিজেকে একটু কমফোর্ট দেবেন। কিন্তু আলটিমেট উনি কিচ্ছু পেতেন না। ঠিক যেমন আমরা মরিচিকার কাছে ছুটে যাই শুধুমাত্র জলের আশায়, বাট আলটিমেট আমরা সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে আসি। ঠিক একই রকম ভাবে এই যে একটা লম্বা সামার ভ্যাকেশন ফর 7 days, এইটা ওনার কাছে তো আসতো, বা আমরা বলতে পারি উনি এই ছুটিটা তো পেতেন বা ছুটির কাছে তো যেতেন, কিন্তু তাকে উপভোগ করতে পারতেন না। আলটিমেট এই জন্য উনি বলছেন যে ওয়ার ইজ সাম অ্যাংজাইটি টু ফাইন্ড আউট, আমি সবসময় ক্লান্ত হয়ে পড়তাম, আমি প্ল্যান করতে করতেই ক্লান্ত হয়ে পড়তাম। কিসের প্ল্যান? টু মেক দ্য মোস্ট অফ দেম, কিভাবে তাদের আমি সব থেকে ভালোভাবে ব্যবহার করতে পারবো। ওয়ার ওয়াজ দ্য কুয়াইট, তারপরে উনি বলছেন যে আচ্ছা এই ছুটিটা কেটে গেল, তখন আমি ভাবতে থাকতাম, রিগ্রেট ফিল করতাম, যা বাবা কি হলো, এই কুয়াইটনেসটা কোথায় গেল, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ যাকে আমি উপভোগ করতে চাইতাম, নিজেকে যে এতটা রিফ্রেশ করতে চাইতাম, নিজেকে এন্টারটেইন করতে চাইতাম, সেটা কোথায় গেল, আমি সেই পিস যেটা নিজেকে উপহার দিতে চাইতাম সেটা কোথায় গেল। ওয়ার ওয়াজ দ্য কুয়াইট হিয়ার, ওয়ার দ্য প্রমিসড রেস্ট। এখানে বলা হচ্ছে আমি যে নিজেকে প্রমিসড করেছিলাম যে গ্রীষ্মের ছুটিতে আমি নিজেকে এইভাবে আনন্দ উপহার দেবো, তাহলে সেই নিজেকে দেওয়া প্রমিসটা আমি রাখতে পারিনি। কোথায় গেল আমার সেই প্রমিস? ওয়ার দ্য প্রমিসড রেস্ট। বুঝতে পারলে এই পর্যন্ত? চলো নেক্সট। উনি আরো কি বলছেন, বিফোর আই হ্যাড এ টেস্ট অফ ইট। অর্থাৎ এখানে ইট বলতে কাকে বলা হয়েছে? এখানে ইট বলতে সেই লম্বা সামার ভ্যাকেশনের কথা বলা হয়েছে। বিফোর আই হ্যাড এ টেস্ট অফ ইট, অর্থাৎ এই লম্বা সামার ভ্যাকেশনকে ঠিক ভাবে উপভোগ করার আগেই হায় ভগবান, ইট ওয়াজ ভ্যানিশড, এটা ভ্যানিশড হয়ে গেল। কি ব্যাপার, কিভাবে ভ্যানিশড হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আই ওয়াজ এট দ্য ডেস্ক এগেন। এরপরে ছুটি যখন শেষ হয়ে গেছে, ঠিক আমরা যখন গ্রীষ্মের ছুটি কাটিয়ে আমরা আবার পুনরায় ফিরে যাই আমাদের কর্মস্থলে, একই রকম ভাবে এখানে চার্লস ল্যাম্ব বলছেন যা বাবা, এই যে এক সপ্তাহ লম্বা ছুটি, এটা তো কিভাবে চলে গেল আমার কাছ থেকে, সেই গ্লিটারিং ফ্যান্টমের মতন আমি বুঝতেই পারলাম না যে কখন আমার কাছে এলো, কখন আমার কাছ থেকে সে বিদায় নিয়ে ফেললো। তো উনি বলছেন যে আই ওয়াজ এট দ্য ডেস্ক এগেন, আমি আবার সেই অফিসে চললাম, সেই ডেস্ক যেখানে কিনা উনি বসে কাজ করতেন। দেখো এই যে দ্য ডেস্ক, এর বড় একটা সিগনিফিকেন্স আছে, মনে রাখবে। যদিও এই সিগনিফিকেন্সটা একবার আমি আমার কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম। কাউন্টিং আপন দ্য 51 tedious উইক, এখানে দেখো বলা হয়েছে 51 tedious উইক। আমরা জানি যে 52 উইকে এক বছর হয়ে থাকে বা 1 ইয়ার হয়ে থাকে, তাহলে একটা উইক তো উনি ছুটি পেতেন, আর বাকি কিন্তু 51 উইক ওনাকে সে কঠোর পরিশ্রম করতে হতো, গাধার মতন খাটতে হতো। তা কাউন্টিং, এখানে কাউন্টিং কেন বলা হয়েছে? উনি কাজ করতেন কিসের? উনি তো ক্লার্কশিপের কাজ করতেন, উনি সেখানকার কেরানি ছিলেন এবং ওনার কাজই ছিল সমস্ত কিছু হিসাবপত্র রাখা। এই জন্যই বলা হয়েছে যে বছরে যে 52টা উইকস আছে তার মধ্যে 51টা উইকস আমাকে কি করতে হতো? আমাকে এই হিসাব রক্ষকের কাজটাই করতে হতো, এবং যেটা খুবই টায়ারসাম বলা যেতে পারে। দ্যাট মাস্ট ইন্টারভেন্স বিফোর সাচ অ্যানাদার স্ন্যাচ উড কাম। এবং এই যে 51টা উইককে বলা হয়েছে, 51টা উইক কিরকম? দ্য 51 tedious উইক। এখানে এই 51 উইকসটা কেন টিডিয়াস? তার কারণ ওনাকে যে কঠোর পরিশ্রম করতে হতো, সেই জন্য এখানে এই উইকস গুলো সবই খুব টায়ারসাম। দ্যাট মাস্ট ইন্টারভেন্স, যেটা কিনা কি করতে হতো? এখানে ইন্টারভেন্স মিন্স হচ্ছে অতিবাহিত করা, অর্থাৎ আমাকে অতিবাহিত করতে হতো। কাকে অতিবাহিত করতে হতো? এই 51 tedious উইকস কে অতিবাহিত করতে হতো। সেটা আমি না চাইলেও করতে হতো, তার কারণ আমি করতে বাধ্য। সেটা কখন? বিফোর সাচ অ্যানাদার স্ন্যাচ। এখানে স্ন্যাচ বলতে কি? সেই ব্রিফ ইন্টারভেল, অর্থাৎ সেই এক সপ্তাহের একটা গ্রীষ্মের ছুটি, সেটা আসার আগে বিফোর সাচ অ্যানাদার স্ন্যাচ উড কাম। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপর উনি কি বলছেন? স্টিল দ্য প্রসপেক্ট অফ ইটস কামিং থ্রু সামথিং অফ অ্যান ইলুমিনেশন। উনি বলছেন যে তথাপি, যদিও আমি এই গ্রীষ্মের ছুটিটা কাটিয়ে ফেলেছি, যদিও সেটাকে আমি উপভোগ করতে পারিনি, তথাপি প্রসপেক্ট, পসিবিলিটি, কিসের পসিবিলিটি? অফ ইটস কামিং। অফ ইটস কামিং বলতে এই যে এক সপ্তাহের ছুটি আমি আবার নেক্সট ইয়ারে পাবো, বা আমাকে এসে চুম্বন করবে, আমাকে এসে ধরা দেবে। কিভাবে? সেই যে গ্লিটারিং ফ্যান্টমের মতন। থ্রু সামথিং, আমার মধ্যে কিছু একটা সৃষ্টি করতো, সেটা কি? অফ অ্যান ইলুমিনেশন। এখানে ইলুমিনেশন মিন্স হচ্ছে ব্রাইটনেস, চেয়ারফুলনেস আপন দ্য ডার্কার সাইড অফ মাই ক্যাপটিভিটি। দেখো এখানে বলেছেন উনি ওনার ক্যাপটিভ সেই লাইফ
লাইফকে বলেছেন। তো কি বলছেন উনি, আপন দ্য ডার্কার সাইড অফ মাই ক্যাপটিভিটি, অর্থাৎ এই যে 51 উইকস যেটা কিনা অফিসে আমাকে আবদ্ধ হয়ে থাকতে হতো, আমার এই বন্দি দশার মধ্যেও একটু আমি আশার আলো খুঁজে পেতাম। কিভাবে আশার আলো খুঁজে পেতাম? একটা সম্ভাবনা, কিসের সম্ভাবনা? যে আবার সেই একটা লম্বা গ্রীষ্মের ছুটি বা এক সপ্তাহের গ্রীষ্মের ছুটি আমার কাছে আসবে, যেটা কিনা আমার কাছে একটা ইন্সপিরেশন ট্যাবলেট হিসেবে কাজ করবে। এবং এই যে ইন্সপিরেশন ট্যাবলেট, সেটা কি সেই সামার ভ্যাকেশন, সেটা আমাকে ব্রাইট করে তুলতো, বা বলতে পারি আমরা চেয়ারফুল করে তুলতো চার্লস ল্যাম্বকে। ক্লিয়ার? উইদাউট ইট, তারপরে উনি বলছেন যে এই গ্রীষ্মের ছুটিটা ছাড়া, অ্যাজ আই হ্যাভ সেড, আমি এটা বলতে পারি, আই কুড স্কার্সলি হ্যাভ সাস্টেইনড মাই থ্রালডম, আমি কোনোভাবেই কি করতে পারতাম না। এখানে স্কার্সলি মিন্স হচ্ছে কিন্তু একবারে নেগেটিভ সেন্স, আমরা বলতে পারি হ্যাভ সাস্টেইনড, আমি সাস্টেইনই করতে পারতাম না। কোথায়? মাই থ্রালডম, তার মানে এই যে ওনার যে অফিসার হার্ড ওয়ার্ক, অর্থাৎ স্লেভারি, ক্যাপটিভিটি, এটা উনি কিন্তু কোনোভাবেই সাস্টেইন করতে পারতেন না। বুঝতে পারলে? চলো নেক্সট, প্যারা 5। এখানে উনি কি বলছেন? ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য রিগোরাস অফ অ্যাটেন্ডেন্স। দেখো এখানে রিগোরাস বলেছেন, এখানে রিগোরাস বলতে আমরা কি বলতে পারি? রিগোরাস মিন্স হার্ড, খুব হার্ড ওয়ার্ক, এন্ড অ্যাটেন্ডেন্স বলতে আমরা জানি যে উনি যে অফিসে ছিলেন সেই অফিসে ওনাকে প্রতিনিয়ত যেতে হতো। এই অ্যাটেন্ডেন্স কথাটার সাথে আমরা সবাই পরিচিত, কম বেশি, স্টুডেন্ট হিসেবে পরিচিত, টিচার হিসেবে পরিচিত। ক্লিয়ার? তাহলে দেখো টিচার এবং স্টুডেন্ট আমরা যারা আছি আমাদের প্রতিনিয়ত স্কুলে যেতে হয়, তো সেখানে আমাদের একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে। তো যেহেতু এখানে চার্লস ল্যাম্ব উনি কেরানির কাজ করতেন বা উনি ক্লার্কের কাজ করতেন, তো ওনার भी একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার ছিল। এবং অ্যাটেন্ডেন্সটা কেমন ছিল? খুব রিগোরাস ছিল। কেন রিগোরাস ছিল? তার কারণ অফিসে যে ওনাকে গাধার মতন পরিশ্রম করতে হতো, যেটাকে উনি সহ্য করতে পারতেন না, যেটা ওনার কাছে কোনোভাবেই টলারেবল ছিল না। এই জন্যই বলা হচ্ছে এই প্রতিনিয়ত অফিসে হাজিরা দেওয়াটা, এটা আমার কাছে ভয়ঙ্করের থেকে কম কিছু ছিল না। এবং ইন্ডিপেন্ডেন্টলি মিন্স হচ্ছে এটা ডিস্টেন্স হিসেবে আমরা ধরে নিতে পারি। তো কি বলছেন? ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য রিগোরাস অফ অ্যাটেন্ডেন্স আই হ্যাভ এভার বিন হন্টেড উইথ এ সেন্স, আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। কে তাড়া করে বেড়াতো? দেখো এখানে বলা হচ্ছে আই হ্যাভ এভার বিন হন্টেড, আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। কে তাড়া করতো? উইথ এ সেন্স, একটা সেন্স। এবং সেই সেন্সটা কি? সেই সেন্সটা হচ্ছে অফ ইনক্যাপাসিটি ফর বিজনেস, যে উনি হয়তো এই কাজের ক্ষেত্রে উনি ওনার দক্ষতা হারিয়ে ফেলছেন। উনি নিজে মনে মনে ভাবছেন যে আমার মধ্যে আর সেই ক্যাপাসিটি নেই, আমার মধ্যে আর ফিটনেস নেই, আমি হয়তো আর কাজ করতে পারছি না। এরকম একটা ধারণা ওনাকে তাড়া করে বেড়াতো। পারহ্যাপস এ মিয়ার ক্যাপ্রিস, এখানে ক্যাপ্রিস বলতে আমরা বলতে পারি খেয়াল খুশি, যদিও এটা উনি খেয়াল খুশি ভাবেই হয়তো ভাবতেন। দিস ডিউরিং মাই লেটার ইয়ার্স, যদিও এই ভাবনাটা, কোন ভাবনাটা? এই যে সেন্স অফ ইনক্যাপাসিটি ফর বিজনেস, উনি যে কাজ করছেন সেই কাজের ক্ষেত্রে উনি আর ক্যাপাবল নয়, তার মধ্যে আর ক্যাপাসিটি নেই, উনি আর ফিট নন এই কাজের জন্য। তো এই জন্যই বলা হচ্ছে দিস, অর্থাৎ দিস বলতে এ সেন্স অফ ইনক্যাপাসিটি ফর বিজনেস ডিউরিং মাই লেটার ইয়ার্স, পরবর্তী বছরগুলোতে কি হয়েছিল? হ্যাড ইনক্রিজড টু সাচ এ ডিগ্রি, এমন একটা পর্যায়ে পৌঁছেছিল দ্যাট ইট ওয়াজ ভিজিবল ইন অল দ্য লাইনস অফ মাই কাউন্টেন্যান্স, এবং তার ছাপ যেন আমার চোখে মুখে পড়তে শুরু করেছিল। অর্থাৎ আমি এই একটা ফালতু জিনিস নিয়ে এমন চিন্তা করতাম, এবং চিন্তা করতে করতে পরবর্তী দিনগুলোতে এমন একটা অবস্থার আমার সৃষ্টি হয়েছিল যে আমাকে অফিসে যে কেউ দেখলেই হয়তো বুঝতে পারতো যে আমার মধ্যে কিছু একটা চলছে, বিরাট কিছু চলছে। কি চলছে সেটা উনি বলছেন যে এই যে ইনক্যাপাসিটি ফর বিজনেস, এটা বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আরেকবার পড়া যাক কি বলছেন। দিস ডিউরিং মাই লেটার ইয়ার্স, এখানে দিস বলতে কোনটা? এই ইনক্যাপাসিটি ফর বিজনেস, যেটা কিনা পরবর্তীকালে ওনার এই ধ্যান ধারণা চিন্তা ভাবনা এটা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল, হ্যাড ইনক্রিজড, এতটাই বৃদ্ধি পেয়েছিল, টু সাচ এ ডিগ্রি, মানে এমন একটা পর্যায়ে বৃদ্ধি পেয়েছিল বা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল দ্যাট ইট ওয়াজ ভিজিবল, এটা সবাই যেন বুঝতে পারতো, সবাইকার কাছে দৃশ্যমান হয়ে উঠেছিল। ইন অল দ্য লাইনস, কোথায় দৃশ্যমান হয়ে উঠেছিল? সেটা হচ্ছে এখানে লাইনস বলতে লাইনস অফ মাই কাউন্টেন্যান্স, অর্থাৎ চার্লস ল্যাম্বের চোখে মুখে যেন তার একটা ছাপ ফুটে উঠেছিল। দেখো অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে আমাদের মনের মধ্যে কি চলছে সেটা আমাদের ফেস দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি আওয়ার ফেস ইজ দ্য মিরর অফ আওয়ার মাইন্ড। তো এখানে ভি সেই একই সেন্টেন্স, ফেস ইজ দ্য মিরর অফ চার্লস ল্যাম্ব মাইন্ড, সেটাই বলা হচ্ছে। তার মানে তার ভেতরে কি চলছে সেটা যেন চোখে মুখে কমপ্লিটলি তার একটা ছাপ ফুটে উঠতো, আর এটাই ছিল তার জীবনের সব থেকে ভয়ঙ্কর পরিণতির মূল কারণ। বুঝতে পারলে? চলো নেক্সট। তারপরে উনি কি বলছেন? উনি বলছেন মাই হেলথ এন্ড মাই গুড স্পিরিট ফ্ল্যাগড, আমার যে হেলথ এবং আমার স্পিরিট সেটা কি হতে লাগলো? সেটা ফ্ল্যাগড হতে লাগলো, মানে ডিটোরিয়েট করতে লাগলো, বা আমরা বলতে পারি নিস্তেজ হয়ে পড়তে লাগলো। এখন কেন? এখানে দেখো বলা হয়েছে মাই হেলথ এন্ড মাই গুড স্পিরিট, কেন নিস্তেজ হয়ে পড়তে লাগলো? দেখো পাশে আমি বলে দিয়েছি, এখানে আমরা একটা অটোবায়োগ্রাফিক্যাল টাচ পাই। কিরকম টাচ পাই সেটা একটু পরেই আসছি। আই হ্যাড পারপিচুয়ালি এ ড্রেড অফ সাম ক্রাইসিস, পার্মানেন্টলি, পারপিচুয়ালি মিন্স হচ্ছে পার্মানেন্টলি, এ ড্রেড অফ সাম ক্রাইসিস, এখানে ক্রাইসিস মিন্স হচ্ছে মিসফরচুন, এন্ড ড্রেড বলতে ড্রেডফুল থিং বলতে পারি আমরা, বা ফেয়ারফুল থিং। তো বলছে আমার মধ্যে ভয়ঙ্কর কিছু ক্রাইসিস চলতে লাগলো, এবং যেটা খুবই ভয়ঙ্কর, এবং সেটা পার্মানেন্টলি। টু হুইচ আই শুড বি ফাউন্ড আনইকুয়াল, এবং যাকে আমি কোনোভাবেই হ্যান্ডেল করতে পারতাম না। এখানে এই যে ওয়ার্ড আনইকুয়াল বলা হয়েছে, আনইকুয়ালটা চার্লস ল্যাম্ব কাকে বোঝানোর জন্য বলেছেন? উনি বলেছেন ওনার এই যে ড্রেডফুল ক্রাইসিস, যে মিসফরচুন, তাকে উনি কখনোই হ্যান্ডেল করতে পারতেন না, তার সাথে উনি কখনোই পেরে উঠতেন না, সেই জন্য উনি নিজেকে আনইকুয়াল ভাবছেন। কার সাথে? এই ড্রেডফুল ক্রাইসিসের সাথে। এখন এই ড্রেডফুল ক্রাইসিসটা কি বোঝা গেল? দেখো এখানে আমি একটু আগেই বললাম যে মাই হেলথ এন্ড মাই গুড স্পিরিট,
এখন কেন ওনার স্পিরিট কি হয়েছিল, ডিটোরিয়েট করেছিল বলতে পারি আমরা, এটা আমি বলতে পারি যে উনি চার্মলেস হয়ে পড়েছিলেন, মনের দিক থেকে উনি নিস্তেজ হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কেন হয়েছিল এটা দেখো, এখানে যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট গুলো কয়েকটা পয়েন্ট দিয়ে আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ সিস্টার অফ ল্যাম, যার নাম হচ্ছে মেরি ল্যাম। মনে রাখবে পরীক্ষার জন্য যে চার্লস ল্যামের বোনের নাম কি, সেটা হচ্ছে মেরি ল্যাম। স্ট্যাবড হার মাদার টু ডেথ এন্ড উন্ডেড হার ফাদার, অর্থাৎ পার্সোনালি উনি বেশ কিছু ফ্যামিলিগত সমস্যার মধ্যে সাফার করছিলেন। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে মেরি ল্যাম অর্থাৎ সিস্টার অফ চার্লস ল্যাম, তিনি কি করেছিলেন, তিনি তার বাবা মাকে অ্যাটাক করেছিলেন, মাকে তো হত্যাই করে ফেলেছিলেন। পয়েন্ট নাম্বার 2, জন ল্যাম লিভড অ্যাপার্ট ফ্রম দেম। এই জন ল্যাম এর কথা भी আমরা পেয়েছি, কোথায় পেয়েছি, ড্রিম চিলড্রেনে পেয়েছি। তো জন ল্যাম কি করে, তার বোনের জন্য অর্থাৎ মেরি ল্যামের জন্যই কিন্তু একবার চার্লস ল্যামকে ছেড়ে চলে যাবে, এদের সাথে থাকতে উনি চাননি বা থাকেননি। এই যে জন ল্যাম যার কথা আমি বলছি, এই জন ল্যাম প্রপোজাল দিয়েছিলেন কাকে, এই চার্লস ল্যামকে, যে মেরি ল্যাম তার মানসিক অবস্থা যেহেতু ভালো নয়, তাহলে তাকে একটা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু চার্লস ল্যাম তার একটা ডিপ অ্যাফেকশন ছিল তার বোনের প্রতি, সেই জন্য কিন্তু তিনি পাঠাননি। যাই হোক, সেই কারণে জন ল্যাম কি করেন, জন ল্যাম চার্লস ল্যামকে ছেড়ে দেন। দ্য ডেথ অফ এসটিসি, এখানে এসটিসি বলতে স্যামুয়েল টেলর কোলরিজ মুভড হিম ডিপলি। এখানে দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা এই যে বলছিলাম ড্রেড অফ সাম ক্রাইসিস, সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে চার্লস ল্যাম উনি একজন রোমান্টিক ফিগার এবং পাশাপাশি এসটিসি অর্থাৎ এসটি কোলরিজ সে ভি রোমান্টিক ফিগার। তাহলে এই যে এসটিসি বা স্যামুয়েল টেলর কোলরিজ, তার যে মৃত্যু সেটা কিন্তু চার্লস ল্যামকে নাড়িয়ে দিয়েছিল বলা যেতে পারে। এমনিতেই উনি ফ্যামিলিগত দিক থেকে বেশ কিছু সমস্যার মধ্যে ছিলেন, পাশাপাশি এই যে স্যামুয়েল টেলর কোলরিজের যে মৃত্যু ডেথ, সেটা চার্লস ল্যামকে নাড়িয়ে দিয়েছিল। এই জন্য বলা হচ্ছে দ্য ডেথ অফ এসটিসি মুভড হিম ডিপলি। এখন এই 3 নাম্বার পয়েন্টের সাথে তুমি রিলেট করো ড্রেড অফ সাম ক্রাইসিস, মিসফরচুন, ভয়ঙ্কর, হ্যাঁ না, ফিয়ারফুল। সেটা কি দেখো, এখানে বলা হচ্ছে ইন কনভারসেশন, অর্থাৎ উনি যখন কারোর সাথে কথা বলতেন, অফেন টাইম কি করতেন, ল্যাম এক্সপ্লেইনড প্যাথেটিক্যালি কোলরিজ ইজ ডেড। ল্যাম যেন অবাক হয়ে বলতেন কোলরিজ কি সেই মারা গেছেন, এরকম ভাবে আর কি হতাশ ভাবে উনি বলতেন। উনি যেন মনে প্রাণে মেনে নিতে পারতেন না, উনি কখনোই মানতে পারেন ভিনি। উনি বারবার এটা বলতেন, কারোর সাথে কথা বলতেন, কথা বলতে বলতেই হয়তো সেই কনভারসেশনের মাঝখানে উনি বলতেন কোলরিজ সত্যিই মারা গেল, কেন চলে গেল এত অল্প বয়সে, কি প্রয়োজন ছিল, আরো তো দুদিন থেকে যেতে পারতো, ঠিক এরকম ভাবে। এরপরে দেখো ওনার লাস্ট পরিণতি কি হয়েছিল ডিউরিং হিজ ওয়ার্ক। এখানে যে বলা হয়েছে মাই হেলথ, ওনার হেলথের অবনতি কিভাবে হয়েছিল। ডিউরিং হিজ ওয়ার্ক উনি একবার হাঁটছিলেন, ল্যাম ফল এন্ড স্লাইটলি হার্টিং হিজ ফেস, এবং উনি মুখে একটু আঘাত পান। এই আঘাতটাই ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এই আঘাত থেকে মুখে একটা ঘা হয়েছিল। দেখো এখানে এই ডিজিজটার নাম বলে দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন। এই যে সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, এটাই ছিল কিন্তু ওনার মৃত্যুর কারণ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপর উনি কি বলছেন, বিসাইডস মাই ডেলাইট সার্ভিটিউড, অর্থাৎ এই যে ডেলাইট সার্ভিটিউড বলতে উনি যে অফিসে কাজ করতেন, অফিসের কাজ দিনের বেলায় করতেন, তো বলছে সারাদিন এই কঠোর পরিশ্রম করার পরে রাতের বেলায় भी আমাকে কাজ করতে হতো। আই সার্ভড ওভার এগেন অল নাইট ইন মাই স্লিপ। এখন রাতের বেলায় উনি কি কাজ করতেন, ইন্টারেস্টিং, রাতের বেলায় উনি কি কাজ করতেন দেখো, বলা হচ্ছে আই সার্ভড ওভার এগেন অল নাইট ইন মাই স্লিপ, আমি ঘুমের মধ্যেও কিছু না কিছু করতাম। এন্ড উড অ্যাওয়েক উইথ টেররস অফ ইমাজিনারি ফলস এন্ট্রিজ। এই যে ঘুমের মধ্যে উনি যেটা করতেন না, সেটা হচ্ছে এটা উনি যেটা বলছেন পরবর্তীকালে, উড অ্যাওয়েক, উনি হঠাৎ করে জেগে উঠতেন ঘুম থেকে, উইথ টেররস, এবং ভয়ের মধ্যে উনি কেঁপে উঠতেন, অফ ইমাজিনারি, কি রকম কল্পনা, কল্পনাটা হচ্ছে ফলস এন্ট্রিজ। উনি যে ক্লার্কের কাজ করতেন, উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে উনি হয়তো ভুল কিছু এন্ট্রি করে ফেলেছেন, এররস ইন মাই অ্যাকাউন্ট, কিছু হিসেবের মধ্যে গড়বড় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, এন্ড দ্য লাইক। ঠিক এরকম এলোমেলো চিন্তা ভাবনা ওনার ঘুমের মধ্যে আসতো। মানে দেখো উনি রাতেও ঘুমাতে পারতেন না এবং দিনেও ছিল কঠোর পরিশ্রম। তাহলে এই যে ডে বাই ডে রাতে উনি ঘুমাতে পারতেন না এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে শরীর কিভাবে উইক হয়ে পড়তে পারে, তারপরে দিনের এই কঠোর পরিশ্রম, এগুলো ওনার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। বুঝতে পারলে? চলো নেক্সট। আই ওয়াজ 50 ইয়ার্স অফ এজ, তো উনি বলছেন যে আমার 50 বছর মোটামুটি বয়স হয়ে গেছে। এন্ড নো প্রসপেক্ট অফ এমানসিপেশন প্রেজেন্টেড ইটসেলফ, এবং এখান থেকে ছাড়া পাওয়ার, মুক্তি পাওয়ার কোন রকম কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। ফ্রি ফ্রম দিস বন্ডেজ, এমানসিপেশন মিন্স আমরা বলতে পারি ফ্রি ফ্রম দিস বন্ডেজ, এই বন্ডেজ থেকে আমি নিজেকে মুক্তি করার বা মুক্তি দেওয়ার কোন রকম কোনো উপায় পাচ্ছি না বা উপায় নেই। আই হ্যাড গ্রোন টু মাই ডেস্ক অ্যাজ ইট ওয়ার। তারপরে দেখো যে লাইনটা বলা হচ্ছে, বেশ বিখ্যাত লাইন ওনার এই এসের, আই হ্যাড গ্রোন টু মাই ডেস্ক। এখান থেকে জাস্ট নোট করে রাখো, পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, আই হ্যাড গ্রোন টু মাই ডেস্ক। এখানে উনি ওনার ডেস্কের সাথে কিভাবে বেড়ে উঠছেন, কিভাবে উনি কথাটা বলছেন। দেখো এখানে এই যে মাই ডেস্ক, এর সাথে যেন চার্লস ল্যাম পুরোপুরি ভাবে সমার্থক হয়ে গেছেন। কিরকম ভাবে সমার্থক হয়ে গেছেন, ধরো কোনো অফিসে তুমি জাস্ট 5 বছর ধরে কাজ করে আসছো এবং অফিসে যেই তোমার কাছে আসুক না কেন, তিনি যখনই অফিসে আসেন ওই চেয়ারের দিকে তাকালেই বুঝতে পারেন যে তুমি এসছো কি অফিসে আসোনি। যদি চেয়ারটা ফাঁকা থাকে তাহলে উনি কনফার্ম হয়ে যান যিনি তোমার কাছে প্রয়োজন মেটাতে এসেছেন যে তাহলে হয়তো আজকে স্যার আসেননি। ক্লিয়ার? তাহলে তুমি এবং তোমার এই চেয়ার অফিসের, যেটা তোমাদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করে ফেলেছে যে তোমার কাছে যে প্রয়োজনে আসছে কোনো ব্যক্তি, উনি যেমন চেয়ারের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে তুমি নেই, মানে চেয়ারটা ফাঁকা আছে, মানে তুমি অফিসে নেই এবং আজকে তুমি আসবে না। একই রকম
ভাবে দেখো উনি বলছেন আই হ্যাড গ্রোন টু মাই ডেস্ক, আমি এই ডেস্কের সাথেই বেড়ে উঠেছি, মানে নিজেকে কতটাই না জড়িয়ে ফেলেছি এই কাজের সাথে। এখানে আবার বলা যেতে পারে একটা লম্বা পিরিয়ডের কথা ভি বলছেন। আমরা জানি যে উনি ওনার অফিসে মোটামুটি ভাবে 33 ইয়ার্স কাজ করেছিলেন এই অফিসে, প্রেজেন্ট অফিসে। as it were and the wood had entered into my soul, এখানে উনি কি বলছেন the wood had entered into my soul। এই লাইনটার অ্যানোটেশন দেখো, এই যে পাশে ডিটেইলস দেওয়া আছে, তুমি জাস্ট এটা একটু স্টপ করে লিখে নাও। আমি আর এত পড়ছি না, তার কারণ অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে ক্লাসটা। the wood had already entered my soul, জাস্ট আমি এই লাইনটার সিগনিফিকেন্স বলে দিচ্ছি। উনি যেন জড় বস্তুতে রূপান্তরিত হয়েছে, ওনার মধ্যে কোনো সেন্টিমেন্ট নেই, ওনার মধ্যে কোনো ইমোশন নেই, ওনার মধ্যে কোনো প্যাশন নেই। ঠিক যেমন কাঠের মধ্যে, গাছের মধ্যে কিন্তু নয়, কাঠের মধ্যে যেমন কোনো সেন্টিমেন্ট থাকে না, সেটা যেমন জড় বস্তু, সেটা যেমন খটখটে হয়ে থাকে, ঠিক একই রকম ভাবে দ্য ড্রাই ড্রাজারি এট দ্য ডেস্ক ডেট ওয়ার্ক, ঠিক একই রকম ভাবে এটাই উনি বলতে চাইছেন যে এখানে আমার আর কোনো ইমোশন নেই, আমি কাজ করছি মেশিনের মতন, ঠিক জড় বস্তুর মতন। বুঝতে পারলে? চলো নেক্সট, এরপরে দেখো প্যারাগ্রাফ 6। এখানে উনি কি বলছেন মাই ফেলোস। এখানে মাই ফেলোস বলতে এই অফিসে ওনার সাথে যে সমস্ত ফেলোসরা কাজ করতেন তাদের কথাই বলা হচ্ছে। ইন দ্য অফিস উড সামটাইমস, মাঝে মাঝে কি করতো, র্যালি মি আপন। এখানে র্যালি বলতে আমরা বলতে পারি ঘিরে ধরা অথবা ইনকোয়ারেট করা, হ্যাঁ না, জিজ্ঞাসা করা। আপন দ্য ট্রাভেল লেসিবল ইন মাই কাউন্টেনেন্স। দেখো একটু আগে আমরা দেখতে পারলাম যে চার্লস ল্যামের মধ্যে যেটা চলছে সেটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ওনার মধ্যে সেই ভয় ভীতি যেন মুখে ফুটে উঠতে শুরু করেছে আস্তে আস্তে। তো আমাকে দেখে সহজেই আইডেন্টিফাই করতে পারতো যে আমি নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ট্রাভেলের মধ্যে আছি। এটা যখন আমার কলিগরা বুঝতে পারতো বা দেখে যখন কমপ্লিটলি বুঝে যেত, একটা ভিভিড পিকচার যখন আমার ফেসে বা কাউন্টেনেন্সে ফুটে উঠতো, তখন তারা আমাকে ঘিরে ধরতো বা আমার কাছে এসে জিজ্ঞেস করতো। যে কি জিজ্ঞেস করতো? বাট আই ডিড নট নো দ্যাট ইট হ্যাড রেজড দ্য সাসপিশনস অফ এনি অফ মাই এমপ্লয়ার্স। কিন্তু যখন আমি এটা কনফেস করে ফেলেছিলাম, আমি কোনোভাবেই এটা কল্পনা করতে পারিনি, আই ডিড নট নো, আমি বুঝতেই পারিনি, আমি দুঃস্বপ্নের মধ্যেও জানতে পারিনি যে দ্যাট ইট হ্যাড রেজড দ্য সাসপিশনস, যে এটাই আমার বিরুদ্ধে একটা সন্দেহের তীর ছুড়ে দেবে, অফ এনি অফ মাই এমপ্লয়ার্স, অর্থাৎ আমার যে কলিগসরা আছে সেই কলিগসরাই যে আমার বিরুদ্ধে সন্দেহ করতে শুরু করবে আমার ভেতরে যেটা চলছে, আমার যে মনের অবস্থা, এটা বলে দেওয়ার পর এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। ওয়েন, যখন অন দ্য 5th of last month a day ever to be remembered by me, যেটা আমার খুব ভালো মনে আছে বা আমি মনে রেখেছি। ডেটা কবে? ডেটা হচ্ছে 5th of last month। এবং উনি বলছেন এল। এখন এই এলটাকে আমরা এই প্যারাগ্রাফটার শেষে জানতে পারবো, তুমি জাস্ট একটা নোট করে রাখো। এলটাকে উনি একটা জাস্ট পরিচয় দিয়েছেন দ্য জুনিয়র পার্টনার, অর্থাৎ এই যে দেখো উনি এলটাকে, অর্থাৎ ওনার অফিসের যে পার্টনার আছে বা বলা যেতে পারে ওনার অফিসের যে ফেলোস, যে কলিগ আছে, তাকে উনি এখানে মিস্টিফাই করেছেন। এল দ্য জুনিয়র পার্টনার ইন দ্য ফার্ম। এখানে জাস্ট উনি বলছেন জুনিয়র পার্টনার ইন দ্য ফার্ম। নোট দিস পয়েন্ট। এখানে চার্লস ল্যাম যে অফিসে কাজ করেন, চার্লস ল্যাম কিন্তু এই অফিসের পার্টনার নন, উনি জাস্ট একজন কর্মচারী। কিন্তু উনি এখানে কার কথা বলছেন? উনি এখানে যে ব্যক্তির কথা বলছেন তিনি হচ্ছেন এই অফিসের একজন পার্টনার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই যে ফার্ম যেখানে কিনা চার্লস ল্যাম কাজ করছেন, এই ফার্মের মালিক, এবং হয়তো এর একটু শেয়ার কম আছে বা একটু অংশীদারত্ব কম আছে, এই জন্যই বলা হয়েছে জুনিয়র পার্টনার ইন দ্য ফার্ম। কলিং মি অন ওয়ান সাইড, উনি একটু আমাকে সাইডে ডেকে নিয়ে গেলেন। ডাইরেক্টলি টেক্সট মি উইথ মাই ব্যাড লুকস, এবং আমার কাউন্টেনেন্স দেখে উনি জাস্ট আমাকে জিজ্ঞেস করলেন, টেক্সট বলতে চার্জ করা, উনি জিজ্ঞেস করলেন আমাকে কিছু, আমার সম্পর্কে জানতে চাইলেন, কেন আমি এভাবে আছি, কেন আমি চার্মলেস, কেন আমি ঠিকঠাক ভাবে চেয়ারফুল মুডে নেই, এন্ড ফ্র্যাঙ্কলি ইনকোয়ার্ড দ্য কজ অফ দেম, এবং উনি ফ্রেন্ডলি জানতে চাইলেন যে আমার কি হয়েছে। বুঝতে পারলে? চলো নেক্সট। তারপর উনি কি বলছেন? সো টেক্সট, যেহেতু এই যে এল উনি আমাকে চার্জ করেছেন, সো আই অনেস্টলি মেড কনফেশন অফ মাই ইনফার্মিটি, সুতরাং আমি আমার প্রবলেমস গুলো বলে ফেললাম। এন্ড অ্যাডেড, আমি এবং আরো বললাম ফাইনালি, আই ওয়াজ অ্যাফ্রেড, বুঝলে এল, আমার ভয় হচ্ছে, আই শুড ইভেন্চুয়ালি বি অবলাইজড টু রিজাইন মাই সার্ভিস, আমাকে কি করতে হতে পারে, হঠাৎ করে হয়তো এল, বুঝতে পারলে, এই কাজ থেকে আমাকে রিজাইন দিতে হতে পারে। এই যে দেখো কথাটা বলে ফেলেছে চার্লস ল্যাম যে রিজাইন দিতে হতে পারে, এখান থেকে এই যে এল উনি কিন্তু বুঝে গেছেন যে চার্লস ল্যাম ভেতরে ভেতরে কিছুতে সাফার করছেন এবং যার ফলে উনি নিজেকে ইনক্যাপাবল মনে করছেন। এখানে এল এরকমই ধারণা করে ফেলেছে মেন্টালি যে উনি হয়তো এই যে অ্যাকাউন্টেন্সি যে হিসাবপত্রের ব্যাপারটা আছে এটা উনি আর ঠিকঠাক ভাবে পারছেন না, মেবি চোখে দেখতে পারছেন না, অথবা উনি মনে রাখতে পারছেন না, অথবা ভুলভাল এন্ট্রিজ করে ফেলছেন। হি স্পোক সাম ওয়ার্ডস অফ কোর্স টু হার্টেন মি, এখানে হার্টেন বলতে টু চিয়ার আপ। ঠিক আছে, উনি আমার কথাটা তো শুনেই নিয়েছিলেন, রিডারকে বলছে, বুঝলে রিডার, এই যে এল যার কথা আমি বলছি, যিনি কিনা জুনিয়র পার্টনার অফ দিস ফার্ম, তিনি তো আমার কথা শুনে নিলেন এবং শুনে নিয়ে উনি আমাকে কি করলেন, একটু চিয়ার আপ করার চেষ্টা করলেন এবং পিঠে একটু থপথপিয়ে দিলেন। না না ঠিক আছে চার্লস ল্যাম, তুমি এতটা ভেঙে পড়ো না, তুমি নিজেকে চিয়ার আপ করো, এখন থেকে ভেঙে পড়লে কি করে হবে, তোমাকে এখন অনেক কাজ করতে হবে, তোমার উপরেই এই অফিস চলে, তুমিই হচ্ছে এখানকার হেড, তোমার উপরেই ভরসা, তুমি না থাকলে আমাদের অফিসের কি হবে। এইভাবে উনি একটু হয়তো আমাকে চিয়ার আপ করে দিল। এন্ড দেয়ার দ্য ম্যাটার রেস্টেড, তারপরে কি হলো, ম্যাটারটা কিন্তু এখানেই চুপচাপ হয়ে গেল। বেশ, এ হোল উইক আই রিমেইনড লেভারিং আন্ডার দ্য ইমপ্রেশন, তারপরে চার্লস ল্যাম বলছেন যে তারপরে একটা সপ্তাহ কি করলাম আমি, আই রিমেইনড লেভারিং, আমি কিন্তু সে কঠোর পরিশ্রম করতেই লাগলাম, আন্ডার দ্য
ইমপ্রেশন, এরকম একটা পরিস্থিতির মধ্যে বা পরিবেশের মধ্যে। এখন এখানে এই যে বলা হয়েছে আন্ডার দ্য ইমপ্রেশন, ইমপ্রেশনটা কি রকম, দ্যাট আই হ্যাড অ্যাক্টেড ইমপ্রুডেন্টলি ইন মাই ডিসক্লোজার, যে উনি বলছেন বোকার মতন, ইমপ্রুডেন্টলি মিন্স হচ্ছে অবিবেচক ভাবে, হ্যাঁ না, বিবেকহীন ভাবে আমি কি করে ফেলেছি, আমি হয়তো একটা খারাপ কিছু করে ফেলেছি, আমি নিজেকে ডিসক্লোজ করে ফেলেছি, নিজেকে ওপেন করে ফেলেছি। এই যে জাস্ট স্লাইডে তুমি যেটা দেখতে পাচ্ছ, এই স্লাইডে যে কয়েকটা সেন্টেন্স আছে আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রে ভি অ্যাপ্লিকেবল। চার্লস ল্যাম যেন তার রিডারকে ইনডাইরেক্টলি বলতে চাইছে, কি বলতে চাইছে, আই হ্যাড অ্যাক্টেড ইমপ্রুডেন্টলি ইন মাই ডিসক্লোজার, আমি নিজেকে ডিসক্লোজ করে ফেলেছি, ওপেন করে ফেলেছি। কার কাছে? এমন একজনের কাছে ওপেন করে ফেলেছি যে হয়তো আমার ভালো চায় না। আই হ্যাড অ্যাক্টেড, আমি একটা কাজ করে ফেলেছি ইমপ্রুডেন্টলি, বিবেচনা না করে, বিবেকহীন ভাবে, অবিবেচক হিসেবে একটা কাজ করে ফেলেছি। ইন মাই ডিসক্লোজার, আমি নিজেকে ওপেন করে ফেলেছি। উনি যেন বলতে চাইছেন যে তুমি এই কাজটা কিন্তু কখনো করো না জীবনে, এটা হচ্ছে সব থেকে হয়ে যাবে তোমার হিস্টোরিক্যাল মিস্টেক যদি তুমি করে ফেলো। আই হ্যাড ফুলিশলি গিভেন এ হ্যান্ডেল এগেইনস্ট মাইসেলফ, আমি কি করেছি, বোকার মতো নিজের বিরুদ্ধেই অপরের হাতে কোনো অস্ত্র তুলে দিয়েছি। এই জন্যই বলা হয়ে থাকে যে নিজের পার্সোনাল কিছু জিনিস যেগুলো কারোর কাছে কখনো রিভিল করতে নেই। বোঝা গেল নিজের সিক্রেট কিছু জিনিস নিজের মধ্যেই রাখা উচিত, ইভেন নিজের ওয়াইফ বা হাজব্যান্ডের কাছেও বলা উচিত নয়। আই হ্যাড ফুলিশলি গিভেন এ হ্যান্ডেল এগেইনস্ট মাইসেলফ, আমি কি করেছি, বোকার মতো নিজের বিরুদ্ধেই যেন কারোর হাতে অস্ত্র তুলে দিয়েছি। এন্ড হ্যাড বিন অ্যান্টিসিপেটিং মাই ওন ডিসমিসাল, এবং আমি ভাবতে লাগলাম, বুঝলে রিডার, অ্যান্টিসিপেটিং, আমি এরকম ভাবে ভাবতে লাগলাম, প্রত্যাশা করতে লাগলাম যে হয়তো একটা টাইম আমার ডিসমিসাল তো হবে, এখান থেকে আমাকে ডিসমিস করে দেওয়া হবে। আই উইল বি ডিসমিসড ফ্রম দিস ফার্ম, এবং তার কারণ হচ্ছে আমি নিজেই, আমি কাউকে কোনোদিন দোষারোপ করতে পারবো না, তার কারণ আমার যে ইনফরমেটিভস সেগুলো তো আমি কনফেস করে ফেলেছি, এবং এমন একজনের কাছে কনফেস করে ফেলেছি যে কিনা হচ্ছে এই ফার্মেরই মালিক। বুঝতে পারলে? চলো নেক্সট, উনি আরো কি বলছেন, এ উইক ফার্স্ট ইন দিস ম্যানার, এইভাবে তো একটা উইক কেটে গেল, দ্য মোস্ট অ্যাংজাইয়াস ওয়ান, তারপরে এসে উপস্থিত হলো সব থেকে ভয়ঙ্কর একটা দিন। আই ভেরিলি বিলিভড, আমি সত্যি করে এটাই বিশ্বাস করি যে সেই ডেটা ছিল আমার কাছে ভেরি অ্যাংজায়াস ইন মাই হোল লাইফ, আমার জীবনে। ওয়েন অন দ্য ইভিনিং অফ দ্য 12th of April, 12ই এপ্রিল, সেই 12ই এপ্রিলের সন্ধ্যাবেলায়, জাস্ট অ্যাজ আই ওয়াজ অ্যাবাউট কুইটিং মাই ডেস্ক টু গো হোম, যখন আমি আমার ডেস্কে গুছাচ্ছি, দ্যাট মিন্স গোছগাছ করছি, উনি তো ক্লার্কের কাজ করতেন, তাহলে ওনার ডেস্কে অনেক খাতাপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ওনাকে অনেক হিসাব নিকেশ করতে হয় ডে বাই ডে। তো উনি বলছেন যে মোটামুটি ভাবে অনেকটা লেট হয়ে গেছে, ইভিনিং হয়ে গেছে, আর আমরা জানি ওনাকে 10 ঘন্টা বি কাজ করতে হতো। তো দেখো এই সন্ধ্যাবেলায় উনি এরপর বাড়িতে আসবেন কাজ থেকে, তো তার আগে উনি ওনার নিজের অফিসের যে ডেস্ক যেখানে বসে উনি কাজ করেন সেই ডেস্কটাকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসবেন। তো সেই জন্য উনি কি করছেন যে অ্যাবাউট কুইটিং মাই ডেস্ক টু গো হোম, আমি বাড়িতে আসার জন্য জাস্ট আমি হয়তো ডেস্কটাকে গোছগাছ করছি, ঠিক এরকম মুহূর্তে ইট মাইট বি অ্যাবাউট 8 o'clock। বুঝলে রিডার, এটা মোটামুটি ভাবে দেখো সন্ধ্যে 8টা হয়ে গেছে, তার কারণ এই যে কঠোর পরিশ্রম, আমি সেই গেছি 9টার সময়, তারপরে দেখো সন্ধ্যে 8টা হয়ে গেছে, তো আমি খুবই রেজেড, আমি খুবই টায়ার্ড। তো সেই মুহূর্তে মোটামুটি আমি কি করছি, আমাকে এরপর বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমি আমার টেবিলকে গোছগাছ করে হয়তো বেরিয়ে আসবো। তখন কি হয়েছে, ঠিক তখনই আই রিসিভড অ্যান অফুল সামান্স টু অ্যাটেন্ড দ্য প্রেজেন্স অফ দ্য হোল অ্যাসেম্বলড ফর্ম ইন দ্য ফর্মিডেবল ব্যাক পার্লার। এখানে পার্লার বলতে রুম, প্রাইভেট রুম, এবং সেটা কোথায় অবস্থিত, সেটা এই অফিসেরই পেছনে অবস্থিত, যেটাকে আমরা কমন রুম বলতে পারি। বুঝতে পারলে? তো এখানে চার্লস ল্যাম উনি বলছেন যে আই রিসিভড, আমি রিসিভ করলাম অ্যান অফুল সামান্স, উনি বলছেন আমাকে ডাকা হলো, আমাকে কল করা হলো, এবং এই যে ডাকাটা এটা আমার কাছে অফুল মনে হলো। কোথায় যেতে বলা হলো আমাকে, আমাকে বলা হলো টু অ্যাটেন্ড দ্য প্রেজেন্স অফ দ্য হোল অ্যাসেম্বলড, টু অ্যাটেন্ড দ্য প্রেজেন্স, এই তুমি উপস্থিত হবে। তো একবার কোথায় উপস্থিত হবে, এই যে ব্যাক পার্লার পেছনের যে রুম আছে সেখানে তুমি একবার উপস্থিত হবে। তো সেখানে গিয়ে আমি কি দেখলাম, সেখানে গিয়ে আমি দেখলাম হোল অ্যাসেম্বলড ফার্ম, অর্থাৎ এই ফার্মের যে মালিক আছে, 4জন মালিক আছে, এই 4জন মালিকই কিন্তু ওখানে জড়ো হয়েছে। অ্যাসেম্বলড মিন্স হচ্ছে জড়ো হওয়া, আর ফার্ম দ্যাট মিন্স এখানে ফার্মের যে মালিক তারা সবাই ওই ব্যাক পার্লারে জড়ো হয়েছেন ইন দ্য ফর্মিডেবল ব্যাক পার্লার। এখানে ব্যাক পার্লারটা ফর্মিডেবল নয়, জাস্ট যে পরিস্থিতি, যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে, যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে ফর্মিডেবল। বুঝতে পারলে? এই জন্য এখানে বলা হয়েছে ফর্মিডেবল ব্যাক পার্লার। আই থট, আমি ভাবলাম, নাও মাই টাইম ইজ সিওরলি কাম, আমার এখন সময় এসে গেছে। কোন সময়? যে সময়টার জন্য হয়তো আমি ওয়েট করছিলাম, সেই যে আমার প্রত্যাশা, সেই যে আমার অ্যান্টিসিপেশন আই হ্যাভ ডান ফর মাইসেলফ। ওহো, আমি তো নিজেকে নিজেই শেষ করে ফেলেছি, অর্থাৎ আমার বিরুদ্ধে অস্ত্র তো আমি নিজেই অপরের হাতে তুলে দিয়েছি। আমি ভাবতে লাগলাম, আই এম গোয়িং টু বি টোল্ড দ্যাট দে হ্যাভ নো লঙ্গার অকেশন ফর মি, এবং আমি এটা ভাবতে লাগলাম তারা হয়তো আমাকে এটাই বলতে চলেছে, গোয়িং টু বি টোল্ড, কি বলতে চলেছে, দ্যাট দে হ্যাভ নো লঙ্গার অকেশন ফর মি, যে আমার আর এই অফিসে এন্টারটেইন করার প্রয়োজন নেই। দ্যাট মিন্স এই অফিসার হয়তো আমার আর প্রয়োজন নেই, তার কারণ আমি হয়তো ইনক্যাপাবল হয়ে পড়েছি, আমার মধ্যে হয়তো সেই ফিটনেস নেই, আমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটি আর নেই, আমার মধ্যে সেই হয়তো স্কিল নেই যেটা আগে ছিল, আমি হয়তো এই অফিসের এই হিসাব নিকেশ ঠিকঠাক করে আর করতে পারছি না। বুঝতে পারলে? তো এটাই উনি বলতে চাইছেন, দ্যাট দে হ্যাভ নো লঙ্গার অকেশন ফর মি। এটা চার্লস ল্যাম নিজে নিজে ভাবছেন যে হয়তো আমাকে এই ফার্মের মালিকরা এটাই বলবেন যে আমাকে আর এই অফিসে
অফিসের প্রয়োজন নেই, আমাকে তাদের আর প্রয়োজন নেই, এই জন্যই উনি বলেছেন ব্যাক পার্লারটা ফর্মিডেবল। বুঝতে পারলে এতক্ষণে? চলো নেক্সট। উনি তারপরে কি বলছেন? এল, দেখো এল ইনি এই অফিসেরই জুনিয়র পার্টনার, যেটা চার্লস ল্যাম্ব নিজে বলেছেন। আই কুড সি, আমি দেখতে পাচ্ছি জুনিয়র পার্টনার এল উনি কি করছেন? স্মাইলড, উনি একটু মুচকি হাসলেন। এট দ্য টেরর, আমার মধ্যে তো অদ্ভুত টাইপের একটা টেরর কাজ করছে। আই ওয়াজ ইন, অর্থাৎ আমরা এটা ঘুরিয়ে বলতে পারি আই ওয়াজ ইন মাই টেরর, আমি ভয়ের মধ্যে আছি, আমি ভীত সন্ত্রস্ত হয়ে আছি। তো আমার এই পরিস্থিতি দেখে আমার দিকে তাকিয়ে এই এল একটু মুচকি হেসে দিল, আর তাই এই মুচকি হাসিটা হুইচ ওয়াজ এ লিটল রিলিফ টু মি, আমার মনে হলো যেন না এরকম কিছু হয়তো ঘটবে না, আমাকে হয়তো এই কাজ থেকে ডিসমিস করা হবে না। ওয়েন টু মাই আটার অ্যাস্টনিশমেন্ট, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বি, এখানে বি কে দ্য এল্ডেস্ট পার্টনার, এখান থেকে কোশ্চেন হয়ে থাকে যে বি এল্ডেস্ট পার্টনার এবং এল ইনি হচ্ছেন জুনিয়র পার্টনার, তাহলে জুনিয়র পার্টনারের নাম কি, এল্ডেস্ট পার্টনারের নাম কি, কোশ্চেন হতে পারে এখান থেকে। তো এই যে বি দ্য এল্ডেস্ট পার্টনার বিগেন এ ফর্মাল হ্যারাং টু মি, কি করলো? সে শুরু করলো, বিগেন শুরু করলো, কিভাবে কি শুরু করলো? এ ফর্মাল হ্যারাং, হ্যারাং বলতে এলোমেলো কথা, হ্যাঁ না, ফর্মালি একটা এলোমেলো একটা ডায়লগ শুরু করলো, স্পিচ শুরু করলো টু মি, আমাকে জ্ঞান দিতে শুরু করলো অন দ্য লেন্থ অফ মাই সার্ভিস, সে এই যে আমার যে লম্বা পিরিয়ড দীর্ঘদিন ধরে আমি এখানে কাজ করেছি, অন দ্য লেন্থ অফ মাই সার্ভিস, আমার সার্ভিস সম্পর্কে আমাকে এলোমেলো ভাবে বেশ কিছু ভালো ভালো কথা বলতে লাগলো। মাই ভেরি মেরিটোরিয়াস কন্ডাক্ট ডিউরিং দ্য হোল অফ দ্য টাইম, এই যে অফিসে আমি 33 বছর কাজ করেছি, আমার কাজটা যে কতটা মেরিটোরিয়াস ছিল, আমি যে কতটা অফিসকে নিজের মতো মনে করে কাজ করেছি, এটা আমার নিজেরই ফার্ম, এটা আমার নিজেরই বাড়ি, এটা আমার নিজেরই অফিস এবং এই কাজটা আমারই, আমি যে নিজের মনে করে কাজ করেছি, এই সম্পর্কে বেশ লম্বা চওড়া কথা বলতে লাগলো। যেমন ধরো যে যখন কারো ফেয়ারওয়েল হয়ে থাকে, তো এই যে যখন ফেয়ারওয়েল দেয়া হচ্ছে, ফেয়ারওয়েল দেওয়ার সময় কি হয়, তার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলা হয়ে থাকে, যদিও তার জীবন দশাতে তিনি হয়তো অত ভালো কাজ করেননি, তথাপি দেখবে তার সম্পর্কে এত ভালো ভালো কথা বলা হবে, মনে হবে যেন ক্যাকটাসের মতন। বুঝতে পারলে? হ্যাঁ, যে ক্যাকটাস দেখতে খুবই ভালো, ক্যাকটাস খুবই বিউটিফুল, কিন্তু ক্যাকটাসের একটা খারাপ গুণ আছে। কি খারাপ গুণ আছে? জাস্ট তার কাঁটা যদি হাতে ফুটে যায় তাহলে খুব ভয়ঙ্কর ব্যাপার। তো উনি এরকম ভাবে এটা বলতে চাইছেন মাই ভেরি মেরিটোরিয়াস কন্ডাক্ট, যদিও উনি কোনোভাবেই মেরিটোরিয়াসলি এখানে কাজ করেননি। মেরিটোরিয়াস কন্ডাক্ট, আমার যে বিহেভিয়ার, আমার যে আচার আচরণ, আমার যে কাজকর্ম ডিউরিং দ্য হোল অফ দ্য টাইম, সেটা আমাকে বলতে লাগলো। এই জন্য এখানে বলা হয়েছে ফর্মাল হ্যারাং, কি সম্পর্কে? মাই মেরিটোরিয়াস কন্ডাক্ট সম্পর্কে ডিউরিং মাই সার্ভিস লাইফ। তো এখানে চার্লস ল্যাম্ব উনি বলছেন দ্য ডিউস, মনে মনে দ্য ডিউস, এই শয়তানটা, এই ডেভিলটা, থট আই, হ্যাঁ কিভাবে জানতে পারলো? হাউ ডিড হি ফাইন্ড আউট দেম, আমার সম্পর্কে আমি মনে মনে ভাবছি, আই থট, আমি ভাবছি, দ্য ডিউস, এই ডেভিলটা, এই শয়তানটা, অভদ্রটা, হাউ ডিড হি ফাইন্ড আউট দ্যাট, সে কিভাবে এই সমস্ত কথাগুলো জানতে পারলো, আমি তো একে বলেইনি। এখন কোন কথাগুলো দেখো, এই যে হ্যারাং বলা হয়েছে না, এই যে এলোমেলো কথাগুলো একটা স্পিচ হিসেবে ডেলিভার্ড করলো কে? এই যে বি, অর্থাৎ এখানকার যে এল্ডেস্ট পার্টনার, সে দেখো এখানে যখনই এই বি দ্য এল্ডেস্ট পার্টনার যখন চার্লস ল্যামের প্রশংসা করতে শুরু করেছে মেরিটোরিয়াস কন্ডাক্ট সম্পর্কে, তখনই চার্লস ল্যাম ভাবছে, কি ভাবছে? থট আই, আমি ভাবলাম, দ্য ডিউস হাউ ডিড হি ফাইন্ড আউট দ্যাট, ডিউস মিন্স হচ্ছে ডেভিল, যে এই শয়তানটা, এই ডেভিলটা কিভাবে সে জানতে পারলো যে আমি কি বলেছি। এখন প্রশ্ন হচ্ছে উনি এখানে যে বলতে চাইছেন ফাইন্ড আউট দ্যাট, এখানে দ্যাট মিন্স কোনটা? এই যে বলা হয়েছে ফর্মাল হ্যারাং, যখন চার্লস ল্যাম সম্পর্কে বেশ কিছু বক্তৃতা, লম্বা চওড়া বক্তৃতা এই বি অর্থাৎ এল্ডেস্ট পার্টনার উনি দিয়ে চলেছেন চার্লস ল্যামের সামনে, তখন সেখানে হয়তোবা বলে ফেলেছে যে চার্লস ল্যাম তার ভেতরে কিছু চলছে, সে হয়তো ভাবছে যে সে এই কাজের জন্য আর ফিট নয়। যখনই এই কথাটা বলে ফেলেছে তখনই চার্লস ল্যাম ভাবছে, যা বাবা, এই কথাটা তো আমি কখনোই বলিনি, আমি তো এই কথাটা শুধুমাত্র বলেছিলাম এল কে অর্থাৎ জুনিয়র পার্টনার কে, তাহলে এখানে এল্ডেস্ট পার্টনার কিভাবে জানতে পারলো এই কথাটা? বুঝতে পারলে? চলো নেক্সট। উনি কি বলছেন? আই প্রোটেস্ট আই নেভার হ্যাড দ্য কনফিডেন্স টু থিঙ্ক অ্যাজ মাচ, কিন্তু আমি প্রোটেস্ট করতে চেয়েছিলাম, বাট আমার মধ্যে কোনো রকম কোনো কনফিডেন্সই ছিল না। এবং এই লাইনটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে চার্লস ল্যাম তার সম্পর্কে যে তোমার এই মেরিটোরিয়াস কন্ডাক্ট গুলো বলা হয়েছে, অর্থাৎ এই যে ফর্মাল হ্যারাং, কে বলেছে? বি বলেছে এল্ডেস্ট পার্টনার। তো উনি বলছেন আমি তো অফিসে এইভাবে কনফিডেন্টলি কোনো রকম কোনো কাজই করিনি, কিন্তু কিভাবে সে বলতে পারে? বাট আমি বলতেই পারলাম না। হি ওয়েন্ট অন টু ডিসকাস অন দ্য এক্সপিডিয়েন্সি অফ রিটায়ারিং এট এ সার্টেন টাইম অফ লাইফ এন্ড আস্কিং মি এ ফিউ কোশ্চেন অ্যাজ টু দ্য অ্যামাউন্ট অফ মাই ওন প্রপার্টি। বাপরে, বেশ লম্বা। তাহলে প্রথম থেকে আরেকবার দেখা যাক। হি ওয়েন্ট অন টু ডিসকান্ট, এখানে ডিসকান্ট মিন্স আমরা কি বলতে পারি? কমেন্ট। কিসের উপরে কমেন্ট করে চলেছে? এখানে হি বলতে সেই বি এল্ডেস্ট পার্টনার তিনি যেন বর্ণনা দিয়েই চলেছেন কিসের উপরে? অন দ্য এক্সপিডিয়েন্সি। এখানে এক্সপিডিয়েন্সি মিন্স অ্যাডভান্টেজ অথবা ইউজফুলনেস। কিসের অ্যাডভান্টেজের কথা উনি বলে চলেছেন? অফ রিটায়ারিং অর্থাৎ সুপার অ্যানুয়েশন সম্পর্কে এট এ সার্টেন টাইম অফ লাইফ। তো এখানে এল্ডেস্ট পার্টনার বি উনি যেন সেই বিষয়ের অ্যাডভান্টেজেস সম্পর্কে বলে চলেছেন। এখন এই যে কোন বিষয়ের উপরে উনি বলে চলেছেন? এ সার্টেন টাইম অফ লাইফ, অর্থাৎ জীবনের একটা নির্দিষ্ট সময়ে এসে রিটায়ারমেন্ট নেওয়াটা খুব প্রয়োজন বা সুপার অ্যানুয়েশনের খুব প্রয়োজন হয়ে পড়ে। এন্ড আস্কিং মি এ ফিউ কোশ্চেন্স, এবং আমাকে বেশ কিছু প্রশ্ন
প্রশ্ন করা হয়েছিল as to the amount of my own property, এবং কোশ্চেনগুলো এমন ভাবে করা হয়েছিল যেন এই কোশ্চেনগুলো শুধু আমার জন্যই সেট করা হয়েছে, অথবা কোশ্চেনগুলো হয়তো আমাকেই জিজ্ঞেস করলে তার আনসার পাবে এবং কোশ্চেনগুলো আমারই প্রপার্টি, ঠিক এই টাইপের কোশ্চেন করা হয়েছিল। আর যখন কোশ্চেন করছে হাউ মাই হার্ট প্যান্টেড, আমার ভেতরে যে কি একটা উথাল পাতাল সৃষ্টি হয়েছিল সেটা আর তোমাকে কি বলবো রিডার। অফ হুইচ আই হ্যাভ ইট লিটল, তার মধ্যে কিছু কোশ্চেনের হয়তো আমি আনসার দিয়েছিলাম এন্ডেড উইথ এ প্রপোজাল, এবং এই যে বি এল্ডেস্ট পার্টনার অফ দিস ফার্ম, উনি তার একটা প্রপোজাল দিয়ে তার লম্বা স্পিচটা শেষ করেছিলেন। টু হুইচ হিজ থ্রি পার্টনার্স নোডেড এ গ্রেভ অ্যাসেন্ট, এবং তার এই প্রপোজালের প্রতি আর বাকি যে তিনজন তার পাশে দাঁড়িয়ে ছিল, অর্থাৎ সেই থ্রি পার্টনার্স অফ দিস ফার্ম, তারা যেন কি করেছিল, গ্রেভ অ্যাসেন্ট, অর্থাৎ গম্ভীরভাবে একটা সহমত প্রকাশ করেছিল। এখন কি সম্পর্কে দেখো, বলা হচ্ছে এক ম্যাগনিফিসেন্ট অফার, তার মানে এই যে বি, যে কিনা এল্ডেস্ট পার্টনার অফ দিস ফার্ম, তিনি যে প্রপোজালটা দিয়েছিলেন সেই প্রপোজালটা যে একটা ম্যাগনিফিসেন্ট অফার, সেই ম্যাগনিফিসেন্ট অফার সম্পর্কে সম্মত জানিয়েছিল কে, আরো যে তিনজন ছিল তারা কি বলেছিল, দ্যাট আই শুড অ্যাকসেপ্ট ফ্রম দ্য হাউস, আমাকে এই হাউস থেকে অ্যাকসেপ্ট করা উচিত। আই শুড অ্যাকসেপ্ট ফ্রম দ্য হাউস, আমার কি অ্যাকসেপ্ট করা উচিত, এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা উচিত, হুইচ আই হ্যাড সার্ভড সো ওয়েল, যেখানে আমি এত ভালো কাজ করেছি, এবং তার বিনিময়ে কি দেওয়া হচ্ছে, এ পেনশন ফর লাইফ টু দ্য অ্যামাউন্ট অফ 2/3 অফ মাই অ্যাকাস্টমড স্যালারি, আমাকে পেনশন দেওয়া হচ্ছে। এবং পেনশন বলতে এখানে দেখো বলা হয়েছে অ্যাকাস্টমড স্যালারি, আমাকে কত দেওয়া হবে, আমাকে দেওয়া হবে যে স্যালারিটা আমাকে দেওয়া হতো তার 3 ভাগের জাস্ট 2 ভাগ, বুঝতে পারলে, এই জন্যই বলা হয়েছে এ পেনশন ফর লাইফ টু দ্য অ্যামাউন্ট অফ 2/3, 3 ভাগের 2 ভাগ অফ মাই অ্যাকাস্টমড স্যালারি। আর এই যে 2/3 অফ মাই অ্যাকাস্টমড স্যালারি, এটাই হচ্ছে একটা ম্যাগনিফিসেন্ট অফার, যেটাতে সম্মত জানিয়েছিল কে, বাকি পার্টনার্সরা। এবং এই অফারটা আমাকে কে দিয়েছিল, অফারটা দিয়েছিল এই অফিসেরই যিনি এল্ডেস্ট পার্টনার অর্থাৎ বি। এখন এই যে এল বি এরা কারা, এটা আমরা একটু পরেই জানতে পারবো, বুঝতে পারলে। চলো নেক্সট। তারপর উনি কি বলছেন, আই ডু নট নো হোয়াট আই আনসার্ড বিটুইন সারপ্রাইজ এন্ড গ্র্যাটিটিউড, উনি বলছেন এরকম একটা প্রপোজাল আমাকে দেওয়ার পর আমি বুঝতেই পারিনি, আই বিকেম কনফিউজড পাজলড, কি সম্পর্কে, যে আমি কি আনসার দেবো, হোয়াট আই আনসার্ড, আমি কি আনসার দেবো, তার কারণ আমি একটা ট্যান্টালাইজিং অবস্থার মধ্যে ছিলাম। কিরকম আমার যে ট্যান্টালাইজেশন ছিল সেটা কিরকম, আমি পেন্ডুলামের মতন যেন দোল খাচ্ছিলাম। কিরকম বলা হচ্ছে, সারপ্রাইজ এন্ড গ্র্যাটিটিউড, এখানে দেখো দুটো সিচুয়েশন, একটা সারপ্রাইজ একটা গ্র্যাটিটিউড। তার মানে সারপ্রাইজ উনি কেন হয়েছিলেন, উনি আশা করেননি যে হঠাৎ করে ওনাকে ডেকে এরকম একটা অফার দেওয়া হবে এবং বলা হবে যে ইউ আর ডিসমিসড নাও, তাহলে এদিক থেকে উনি সারপ্রাইজড হয়েছিলেন। এবং গ্র্যাটিটিউড কেন, তার কারণ এই যে ফার্ম, এই যে 4জন পার্টনার আছে, এই পার্টনার্স, এই ফার্ম চার্লস ল্যামকে সারা জীবন তার যে ব্যয়ভার সেটা বহন করেছে। চার্লস ল্যাম এখানে কাজ করেছে এবং এখানে কাজ করার জন্য উনি স্যালারি পেয়েছেন। তো ওনার জীবনকে অতিবাহিত করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ ইনডাইরেক্টলি কে জুগিয়েছে, এই ফার্ম জুগিয়েছে। এই কারণে উনি বলছেন যে আমি এই ফার্মের প্রতি বেশ কৃতজ্ঞ। তাহলে আমার এই যে অবাক হওয়া এবং আমার এই কৃতজ্ঞতা, এই দুটো জিনিসের মধ্যে পড়ে বা দুটো পরিস্থিতির মধ্যে পড়ে আমি কোনো কোশ্চেনের আনসার দিতে পারিনি। আর আমার এই নীরবতা, বাট ইট ওয়াজ আন্ডারস্টুড দ্যাট আই অ্যাকসেপ্টেড দেয়ার প্রপোজাল, আমার এই নীরবতা এটাই যেন প্রমাণ করে দিয়েছিল যে তাদের দেওয়া প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করলাম। এন্ড আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল দ্যাট আই ওয়াজ ফ্রি ফ্রম দ্যাট আওয়ার টু লিভ দেয়ার সার্ভিস, যে এরপর থেকে আমি ফ্রি হয়ে গেলাম, আমাকে আর সেই কনফাইনমেন্ট যে সিচুয়েশন সেটাকে আর আমাকে ক্যারি করতে হবে না বা টলারেট করতে হবে না বা বিয়ার করতে হবে না, বুঝতে পারলে। তো এই মুহূর্ত থেকে আমাকে কি করে দেওয়া হলো, আমাকে ফ্রি করে দেওয়া হলো। আই ওয়াজ ফ্রি ফ্রম দ্যাট আওয়ার টু লিভ দেয়ার সার্ভিস, আমাকে ডিসমিসড করে দেওয়া হলো। এবং এই যে ডিসমিসাল, এর যে ওয়েপেন্স, এটা তো আমিই তুলে দিয়েছিলাম এই ফার্মেরই কোনো পার্টনারের হাতে। সুতরাং এদিক থেকে চার্লস ল্যামের কোনো রকম কোনো আক্ষেপ নেই, বুঝতে পারলেন। আরো উনি কি বলে চলেছেন, উনি বলছেন যে এরপরে আমাকে যখন ডিসমিসড করে দেওয়া হলো, আই স্ট্যামার্ড আউট এ বো, আমি মাথা নিচু করে কোনোভাবে কষ্ট করে সেখান থেকে হেলে দুলে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়িতে। অ্যান্ড অ্যাট জাস্ট 10 minutes আফটার 8, এবং এটা ঘটনাটা ঘটেছে কখন, সে 8টার সময়, এবং 8:10 আমি বাড়িতে পৌঁছে গেলাম। আই ওয়েন্ট হোম ফর এভার, এবং আমার পৌঁছে যাওয়াটা হলো কিন্তু চিরকালের জন্য। তার মানে নেক্সট ডে থেকে আমি আর এই অফিসে এই ডেস্কে আর বসতে পারবো না। দিস নোবেল বেনিফিট, নোবেল বেনিফিট বলতে এই যে ম্যাগনিফিসেন্ট অফার অফার্ড বাই বি এল্ডেস্ট পার্টনার অফ দিস ফার্ম, এই যে ম্যাগনিফিসেন্ট অফার সেটা কি, সেটা হলো 2/3 অফ হিজ অ্যাকাস্টমড স্যালারি। তো এই যে নোবেল বেনিফিট, এর জন্য গ্র্যাটিটিউড ফরবিডস মি টু কনসিল দেয়ার নেম, আমাকে এই যে ম্যাগনিফিসেন্ট অফার দেওয়া হয়েছিল এবং আমার এই অফিসের প্রতি যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা আমাকে বাধ্য করেছিল, কি করতে বাধ্য করেছিল, নট টু কনসিল, যেন আমি গোপন না করি, কি গোপন না করি, দেয়ার নেমস। এখানে দেয়ার নেমস বলতে সেই 4 পার্টনার্স এর নেম, বুঝতে পারলে। এই 4 পার্টনার্স অফ দ্যাট অফিস, ওই অফিসের বা ওই ফার্মের যে 4 পার্টনার্স, সেই পার্টনার্স এর নাম গোপন যাতে না করি সেটা আমাকে বাধ্য করেছিল। আই ও টু দ্য কাইন্ডনেস অফ দ্য মোস্ট মিউনিফিসেন্ট ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড, আমি চিরকাল কৃতজ্ঞ কিসের প্রতি, এই যে মোস্ট মিউনিফিসেন্ট ফার্ম। এখানে মিউনিফিসেন্ট মিন্স আমরা কি বলতে পারি, এই ফার্ম আমাকে উদারতা দেখিয়েছে। মিউনিফিসেন্ট মিন্স হচ্ছে উদারতা। মিউনিফিসেন্ট ফার্ম কেন উদারতা দেখিয়েছে, কেন কি এই যে আমার বুড়ো বয়স
বয়স পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত এই ফার্মে আমি কাজ করেছি। তো এটা ফার্ম আমার প্রতি উদার বলেই তো আমি এটা করতে পেরেছি, না হলে তো অনেক আগেই আমাকে এখান থেকে ডিসমিস করে দেওয়া হতো ইন দা ওয়ার্ল্ড। তো উনি বলছেন পৃথিবীর মধ্যে সব থেকে উদার কোনো ফার্ম থাকলে সেটা হচ্ছে যে ফার্মে আমি কাজ করেছি। তো এই ফার্মের প্রতি আমি চিরঋণী। দ্য হাউস অফ বল্ডেরো। এখন এই যে দেখো বলা হচ্ছে যে চারজনের নাম আমি বারবার বলে এসেছি। বি উনি কে, উনি হচ্ছেন বল্ডেরো। এল উনি কে, উনি হচ্ছেন ল্যাসি, এবং আরো দুজন আছে যারা হচ্ছে মেরিওয়েদার এন্ড বসানকুয়েট। মনে রাখবে এখান থেকে কোশ্চেন আসে যে এই ফার্মের মালিকের নাম কি বা মালিকগুলোর নাম কি বা কজন মালিক ছিলেন। নাম্বার 1 বল্ডেরো, যিনি এল্ডেস্ট, তারপরে মেরিওয়েদার এন্ড বসানকুয়েট, পাশাপাশি ল্যাসি। ল্যাসি মিন্স এই এল যাকে আমরা জেনে এসেছি এতক্ষণ, যিনি ছিলেন জুনিয়র পার্টনার। বোঝা গেল? তো উনি বলছেন এই যে মিউনিফিসেন্ট ফার্ম, এই মিউনিফিসেন্ট ফার্মের মালিক কারা কারা ছিলেন? বল্ডেরো, মেরিওয়েদার, বসানকুয়েট এন্ড ল্যাসি। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফটা কিভাবে শেষ হচ্ছে। এই প্যারাগ্রাফটা শেষ হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ দিয়ে, যেটা হচ্ছে এস্টো পারপিচুয়া। এখন এই এস্টো পারপিচুয়া সম্পর্কে এখানে দেখো ডিটেলস বলা আছে, আমি আর ডিটেলস বলতে যাচ্ছি না। অলরেডি এই ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গেছে। এখন তোমার এতটা ধৈর্য আছে কিনা বা তুমি দেখলে কিনা আমি জানি না। যদি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা কমপ্লিট করার জন্য। আশা করি আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে আমি তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।